হাই এভরিওয়ান, আজকের ব্লগটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমাদের মায়াপুর ঘোরার দ্বিতীয় পার্ট আপনাদের সাথে শেয়ার করে নেব। আর একই সাথে শেয়ার করে নেব যে কতগুলো বছর আমরা দুজনে একসাথে কাটিয়েছি। এটা আমাদের কততম বিবাহবার্ষিকী। এখন শুধু এতটুকুই বলি যে অনেকগুলো বছর আমরা একসাথে অলরেডি কাটিয়ে নিয়েছি। আপনারা কল্পনাও করতে পারবেন না। ব্লগের সাথে থাকুন, সবটা জানতে পারবেন। গুড আফটারনুন, আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। এখন ঘড়িতে 12:10। আমরা যাচ্ছি নাট মন্দিরের ভেতরে। তার কারণ এখন ভোগ আরতির গান শুরু হবে। 12টা থেকে 1টা পর্যন্ত ভোগ আরতির কীর্তন হয়। আর এই যে অংশটি দেখছেন, এখানে আপনারা জুতো রাখতে পারেন নিশ্চিন্তে। আমরা আমাদের জুতোগুলো এখানেই রেখে দিয়েছি। তার জন্য কোনো পেমেন্ট আপনাকে করতে হবে না। মোবাইল রাখার জন্য প্রতি মোবাইল 5 টাকা, ব্যাগ আর জুতো রাখার জন্য কোনো পয়সা দিতে হয় না। আর এই হলো অন্নদান কমপ্লেক্স। আপনি যদি মনে করেন আপনার বিশেষ দিনগুলিতে পথশিশু বা অভুক্তদের বা বৈষ্ণব সাধুদের আপনি কিছু খাওয়াতে চান, তাহলে এখানে যোগাযোগ করতে পারেন। যাই হোক, খুব সুন্দরভাবে আমরা দর্শন করেছি। ক্যামেরা যেহেতু ভেতরে অ্যালাউ নেই, তাই আমরা শ্যুট করতে পারিনি। দিদি দারুন, না না বেশি খাওয়ার দরকার নেই। শীতকাল হলেও আমরা না সবাই ভীষণ হাঁপিয়ে গেছি, কারণ খিদেও পেয়ে গেছে। সেই সকালবেলায় এসেছি, সেরকম ভারী খাবার আমরা কিছুই খাইনি। আর এখন যদি পেট ভর্তি করে খিদে পেটে আখের রস খেয়ে নিই, তাহলে দুপুরের খাওয়াটাই নষ্ট হয়ে যাবে। এখন ঘড়িতে সময় 1:45। তার আগে একটা কাণ্ড হয়েছে, দিদির জুতোটা না সাইডে ফেটে গেছে। তাই আমরা এখন এসেছি দিদির জুতো কিনতে। গদা ভবনের সামনের অংশে একটা ছোট্ট মার্কেট রয়েছে, সেখানেই দোকানে আমরা রয়েছি। আপনার কোনো এমার্জেন্সি হলে প্রয়োজনীয় জিনিসপত্র আপনি সেই দোকানগুলো থেকে কিনতেই পারেন। আর এই হলো গদা ভবন, আর আমরা যাব ডান দিকে। আর দেখুন প্রসাদের কেমন লম্বা লাইন। আর আপনাদেরকে তো বলাই হয়নি, মায়াপুরের ভোগ আরতির প্রধান গায়ক হলেন ব্রহ্মচারী শ্রদ্ধেয় কমল গোপাল প্রভু। ওনার সাথে আমাদের দেখা হয়েছে। ওনার সাথে একটি ছবি আমি শেয়ার করে দিয়েছি, নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনারা। আজও তার কীর্তনই আমরা শুনলাম। আর আমরা চলে এসেছি গোবিন্দম প্রসাদমে। এই জায়গাটি আপনাদেরকে যে রাস্তাটি দেখালাম, সেখান থেকে একটু সোজা এগিয়ে এসেই বাঁ হাতে পড়ে, মানে ব্রহ্মচারী ভবনের ঠিক অপোজিটে। প্রায় 12:40 থেকেই সমস্ত ভবনগুলোতে মহাপ্রসাদ প্রাপ্তির জন্য লম্বা লাইন পড়ে যায়। আমরা চলে এসেছি, আমরা প্রসাদও নিয়ে নিয়েছি। বেশ লাইনে পড়তে হয়েছিল আমাদের, তবে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আপনাদের সাথে মেনুটা একবার শেয়ার করে দিই। মেনুতে রয়েছে বাসমতি চালের ভাত, একটা রুটি, তার সাথে রয়েছে পটলের দোরমা, ফুলকপির পকোড়া, তার সাথে বাঁধাকপির কোফতাকারি, আর তার সাথে রয়েছে পনিরের একটা গ্রেভি, আর রয়েছে জলপাইয়ের চাটনি, পাঁপড়, তার সাথে রয়েছে পরমান্ন, আর রয়েছে গোলাপজাম, আর ভেজ ডালও রয়েছে, ভুলে গেছিলাম, আর রয়েছে সাথে গন্ধরাজ লেবু। এই পুরো থালিটা নিয়েছে আপনার 150 টাকা। চলুন আরিয়ানকে একবার জিজ্ঞাসা করে দেখি ওর কেমন লাগছে। বলো কেমন খানা? খানা কেমন? গুড গুড, মানে 150 টাকার থালি একদম ঠিক আছে, তাই তো? আপনাদেরকে এই মহাপ্রসাদ সম্পর্কে কয়েকটা টিপস দিয়ে দিই। আপনারা যদি আসেন আর মনে করেন এই গোবিন্দম প্রসাদম থেকে আপনারা ভিআইপি মহাপ্রসাদ গ্রহণ করবেন, তাহলে অবশ্যই থালি অর্ডার করার সময় একবার একটু ভেবেচিন্তে অর্ডার করবেন। মানে এই যে পুরো একটা থালি আমার আর দিদির পক্ষে একা খাওয়া অসম্ভব। মানে আমরা 2 বোনে মিলে যদি একটি থালি নিতাম তাহলে খুব ভালো হতো। উত্তম মোটামুটি শেষ করেছিল, আর আরিয়ান একটু বাঁধিয়ে রেখেছিল, আর আমি তো অর্ধেকটা খেয়ে উঠতে পারিনি। প্রসাদ নষ্ট করতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব বলুন, পারিনি জোর করে খেতে। যাই হোক, এতক্ষণও তো বুঝেই গেছেন আমরা কোথায় চলেছি। আমরা যাচ্ছি গোশালা। গরুগুলোর চেহারা দেখেছেন কি সুন্দর না? অত্যন্ত যত্ন করেন এনারা। যাওয়ার সময় আমরা টোটো করে যাচ্ছি, ফেরার সময় ভাবছি গরুর গাড়িতে চাপবো। ওই যে গরুর গাড়িটা দেখেন না, মনে হচ্ছে সেই রবীন্দ্রনাথের কবিতার কথা, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি। প্রায় পৌঁছেই গেছি। 10 টাকা করে নেয় গরুর গাড়িতে, আর টোটোতে নিল আমাদের 15 টাকা করে। প্রায় বছর খানেক পরে আবার এখানে আসা, বেশ ভালো লাগছে। আরিয়ান তো অনেক ছোটবেলায় এসেছিল। ও বলছে মনা অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এখানে একটা লিস্ট আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম, আপনারা কিছু তথ্য এখান থেকে পেয়ে যাবেন। চলুন ভেতর দিকে যাই।
প্রথমে আমরা গোমাতাদের দর্শন করব, তারপরে কিছু এখান থেকে মিষ্টি জিনিস কিনে খাওয়ার ইচ্ছে আছে। এই দিকের গরুগুলোর শিংগুলো একটু ছোট, তাই ভিড়টা একটু কম। একটা জিনিস আমি এসে লক্ষ্য করলাম, যে গরুর শিং যত বড় তার কাছে মানুষের ভিড় তত বেশি। আর এই দেখুন ওরা কত ইনোসেন্ট না। আমার একটা জিনিস না খুব ভালো লাগে, সারাক্ষণ ওরা জাবর কাটে, মানে ওদের গালে না কোনো দিনও মাংস বাড়বে না। সবসময় যদি চিউ করে, ওই যে বলে না চুইনকাম চিউ করুন তাহলে আপনার গাল ঝরে যাবে, ব্যাপারটা সেই রকম। যাই হোক, মজা করছিলাম। দেখুন কত লোকজন, আর এর শিংটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। সেই সাউথের সিনেমাগুলো হয় না, সেইখানে যে গরুগুলো দেখায় সেই রকম লাগছে খানিকটা। আর এই যে বাঁদিকে কাউন্টারটা দেখছেন, এখানে না ওই ঘুঁটো গোল গোল বল আকারে তৈরি করে ওনারা বিক্রি করেন। আপনি চাইলে বাড়িতে নিয়ে গিয়ে ধুনো দিতে পারেন সেটা দিয়ে। আর একে দেখুন, এর দাঁতগুলো দেখেন আমি কিছুক্ষণ দাঁড়িয়ে গেছি, বললাম দাঁড়াও তোমাকে আমি একটুখানি ক্যামেরাবন্দি করে নিই। আর শিংটা দেখুন, আমি এত কাছে একেবারেই যাইনি, জুম করে আমি ভিডিওটা করেছি। কি পাহাড়ের মতন বড় বড় গরুগুলো, তাই না? আমরা এরকম গরু তো আজকাল দেখতেই পাই না, মানে টিভির পর্দাতেই শুধু দেখা যায়। আর এরিয়াটা না অনেক বড়, মানে অনেকটা এরিয়া ওনারা বাড়িয়েছেন, দিন দিন বেড়েই চলেছে। আর এখানেও একটা ডোনেশন বুথ রয়েছে, আপনি যদি মনে করেন গোমাতাদেরকে আপনি খাওয়াবেন তাহলে খাওয়াতেই পারেন। মাঠের দিকটাই ওই নিচের দিকে আর কি, আমরা আর যাইনি, আমাদের আর দিচ্ছে না শরীর, সত্যি আমরা টায়ার্ড। আর দুপুরবেলায় ভরপেট খেয়ে না আর ভালো লাগছে না। দিদি তো উপরে আসেইনি, ও নিচে বসে আছে। চলুন নিচে না দেখলাম ধূপকাঠি বিক্রি হচ্ছে। আমরা যখন এই ভেতরে প্রবেশ করি তখনই লক্ষ্য করেছি, উত্তমকে বলেছি যাবার সময় একবার একটু চেক করব, মানে যদি ভালো লাগে তাহলে একটু কিনবো। একটা গোলাপের গন্ধ, একটা চন্দনের গন্ধ, আর একটা অদ্ভুত গন্ধ, তো আমি সেই গন্ধটা আমার একেবারেই পছন্দ হয়নি। আর উত্তম নিষেধ করলো, তাই আমরা কিছু এখান থেকে কিনি। এখন চলে এসেছি আমরা মিষ্টির কাউন্টারের সামনেটাতে। তো বাবাইকে বললাম কি খাবে, বাবাই বলল ক্ষীর খাবে। প্রথমে ওনারা বললেন শেষ হয়ে গেছে, তারপরে বললেন একটিই আছে, তো আমরা একটিই নিয়েছি। বাবাইকে প্রথমে টেস্ট করাচ্ছি, ও দুধ বা দুধজাত জিনিস খেতে খুব ভালোবাসে। আর ছোটোবেলা জানেন তো আরিয়ান না বড় হয়েছে মোষের দুধ খেয়ে, কোয়ার্টারে থাকতো তো। যাই হোক, আমিও একটু টেস্ট করলাম, আমারও ভীষণ প্রিয় ক্ষীর। দিদিকে অনেকবার রিকোয়েস্ট করলাম কিন্তু ও খায়নি। আর এদেরকে দেখুন, এরা একবার ঘুরে চলে এসেছে ওই বাড়ি থেকে, মানে মেন মন্দিরের ওইখান থেকে। তো আমরা ভাবছি এই গাড়িতেই চড়বো। বহুদিন পরে গরুর গাড়িতে চাপবো, শেষ কবে চেপেছিলাম জানি না। মানে মায়াপুরে আসলে যে গরুর গাড়িতে চাপি এমন নয়, আমরা টোটোতেই যাতায়াত করি। মনে হয় এই অবলা জীবগুলো গাড়ি টানছে, উঠবো, কেমন একটা খারাপ লাগে। তো আরিয়ান তো ওই দেখতেই বড়, কিন্তু এমনিতে তো যথেষ্ট ছোট, তাই ও বললো যে উঠবে, সেই জন্য আরও চড়া। আর এই গরু দুটোর শিং দেখলেন, বিশেষ করে ডান দিকের গরুটার, বাপরে বাপ, শিংয়ের আবার বাহার কি তার, কি অপূর্ব সুন্দর দেখতে। আর নামেই বলে গরুর গাড়ি, দেখুন চলছে তো চলছেই, মানে এর থেকে মনে হয় আমরা হেঁটে আগে চলে যেতাম। মানুষজনকে দেখলেন আমাদের থেকে আগে চলে যাচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করলেন, এই 10 টাকার বিনিময়ে শুধু গরুর গাড়ি চাপা নয়, আপনি প্রিন্টেড টিকিটও পাচ্ছেন। আর এই মাটির বাড়িগুলো দেখুন কি সুন্দর আলপনা করা ছিল। আর ওই দূরে ওই মন্দিরটি, টিও ভিপি। আর এখন সূর্যি মামা পাটে বসবেন করছেন, মানে এখন পড়ন্ত বিকেল। ঘড়িতে সময় 3:30। আমরা চলেছি মান মন্দিরের ওখানে যাব, ওখান থেকে পুষ্প সমাধি দেখতে প্রভুপাদের। দিদির শরীরটা সত্যিই ভীষণ খারাপ, তবে ও মিষ্টি জিনিস অত পছন্দ করে না, কিন্তু ফুচকা দেখে ওর একটু ইচ্ছে করেছে বিকেলবেলায়, তাই ওকে ফুচকা খাওয়ানো হচ্ছে। আর এই রাস্তাটা দিয়ে একটু এগিয়ে গেলেই ডান হাতেই পড়বে প্রভুপাদের পুষ্প সমাধি, ওই যে দূরে দেখা যাচ্ছে। তার আগেই এই রথটা দেখুন আপনারা, কাঠের কাজ দেখে না কিছুক্ষণ সত্যি এখানে দাঁড়িয়ে গেলাম। কি সুন্দর রথের কারুকার্য দেয়, পুরো ময়ূর। এই রথগুলো মনে হয় রাধা মাধবেরই হবে। যাই হোক, আর এই দেখুন নিজে নিজেই কি সুন্দর বিদেশিনীগুলো যাচ্ছেন গাড়ি চালিয়ে, ছোট ছোট সব গাড়ি। আর এই হলো প্রভুপাদের পুষ্প সমাধি, অনেক পুরনো, ভীষণ সুন্দর। এই বাড়িটিকে আপনি মন্দিরও বলতে পারেন, স্মৃতিসৌধও বলতে পারেন, সমাধিসৌধও বলতে পারেন। এর দুটি পার্ট, নিচের তলাটায়
টিকিট ছাড়াই আপনি দেখতে পারবেন, কিন্তু সেখানে ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই। আর দোতলায় যদি আপনি যেতে চান তাহলে আপনাকে টিকিট কাটতে হবে। তো আমরা দোতলায় যাইনি, নিচতলা ঘুরেই চলে এসেছি, কারণ দিদি আর উত্তম ভেতরে প্রবেশই করেনি। ওরা বাইরে বসে রয়েছে গার্ডেন এরিয়াতে, আমি আর আরিয়ান যাব, মানে মেনলি আরিয়ানকে দেখানোর জন্যই আমার ভেতরে প্রবেশ করা। আর এই যে সমাধি সৌধ আর ওপাশে যে মেন মন্দির বা নাট মন্দির, তার মাঝখানেই কিন্তু টিওভিপি। আরও একবার আপনাদেরকে বলি, 12টা থেকে 1টা ভোগ আরতি কীর্তনের সময়। তারপরেই সকলে মহাপ্রসাদ গ্রহণ করেন এবং চলে যান ওই গোশালাতে। গোশালা 6টার সময় বন্ধ হয়ে যায়। তারপরে আপনার অন্যান্য যে ঘোরার জায়গা রয়েছে, এই ক্যাম্পাস রয়েছে, সেগুলো আপনি ঘুরে দেখতে পারেন। প্রচুর খাবারের দোকান রয়েছে, মানে এক কথায় বলতে পারেন সেই খাদ্য মেলার মতন। আপনার কি চাই, সব পেঁয়াজ রসুন ছাড়া একদম শুদ্ধ নিরামিষ খাবার। মোমো থেকে পিৎজা থেকে শুরু করে নানান কিছু, পাস্তা সব পাওয়া যায় এখানে, মানে কন্টিনেন্টাল ইন্ডিয়ান সব কিছু। একটা জিনিস এবারে আমার আফসোস থেকে গেল, বাড়ি থেকে প্ল্যান করেই এসেছিলাম যে আমি হরে কৃষ্ণ খিচুড়ি এখান থেকে প্রসাদ নেব, কিন্তু সেটা আমাদের কপালে আর হয়নি। 2বার না 3বার দিনে এখানে এই পার্কগুলোতে যে ছোটো ছোটো গার্ডেন এরিয়া রয়েছে সেখানে ডিস্ট্রিবিউট করা হয়। তো আমরা সেই মুহূর্তে হয়তো ছিলাম না, তাই আমাদের ভাগ্যে আর হলো না। তার জন্য আবার হয়তো আসতে হবে এখানে মায়াপুর ধামে, মানে সব আশা এক যাত্রায় পূরণ করলে তো চলবে না, সেই জন্যই হয়তো এই আশাটা অপূর্ণ থেকে গেল। আর আপনারা তো এতদিনে জানেন যে আমি ভীষণভাবে খিচুড়ি লাভার। আর আরিয়ান নিল বাড়ির জন্য পার্সেল মোমো। আর এই হলো মায়াপুরের পার্কিং এরিয়া, অনেক বড়, অনেকটা জায়গা। এবার ভালোই ভালোই বাড়ি ফেরা। খুব সুন্দর আজকে আমাদের কেটেছে, মানে মনে কোনো আক্ষেপ নেই, শুধু ওই টিওভিপি ছাড়া। তবে তার পজিটিভ নেগেটিভ আগের ভ্লগে আপনাদেরকে আমি শেয়ার করেছি। আর এখন যাবার পথে নিয়ে নিচ্ছি রানা প্রভুর ভেজ বিরিয়ানি। তিনি শুদ্ধ বৈষ্ণব, মায়াপুরের এই মেন রাস্তার ধারেই তার দোকান রয়েছে। চলুন আরিয়ানের কাছে শুনি আজকের অভিজ্ঞতা। টুডেজ ডান উইথ দ্য মায়াপুর ট্রিপ। কেমন গেল সবার? তুমি বলো তোমার কেমন গেল, তোমার জন্যই তো আসা। আমার তো হাসি দেখেই বলছে কেমন গেল। হ্যাঁ না, দারুণ না? একদম স্মার্ট ঘোরাফেরা, খাওয়া দাওয়া একদম জমিয়ে, সবকিছু যা ভেবেছিলাম সব হয়ে গেছে। তাই সব একদম খ্বাহিশ পুরা হয়ে গিয়া। আরে বাপ রে, পাপা তো ভেরি কোয়ালিটি টাইপ পাস্তি। হ্যাঁ বল্লভের ভিটে যাবে নাকি? না, আমার এখন আর ইচ্ছে নেই, না আর ওটার জন্য আবার আরেকদিন আসতে হবে। আর এনার্জি নেই। আসলে উত্তম বলছে বল্লাল সেনের এখানে ভিটে রয়েছে, সেটা যাবার পথে একবার ঘুরে যাওয়ার জন্য। তো আমাদের সত্যি আর কারোর এনার্জি বেঁচে নেই, আর একদিনে সব ঘুরে নিলেই তো হবে না, অন্য আর একদিন আসা যাবে। যেতে যেতে আপনাদেরকে শেয়ার করে নিই কততম বিবাহবার্ষিকী আমাদের এবছর হলো। 10 বছর। 1-2 বছর নয়, 10টি বছর আমি ওর সাথে কাটিয়ে দিয়েছি। আর এই অনুভূতি নিয়ে একটি ক্ষুদ্র লেখা আমি ফেসবুকে শেয়ার করেছি, আপনারা চাইলে আমি এখানকার কমিউনিটি পোস্টে শেয়ার করে দিতে পারি। যাই হোক, আজ তাহলে আসি, শুভরাত্রি।